Hi, hello, and what's up? I am Riwon, and today I will talk about SSC Biology chapter 13. জীবের পরিবেশ বলতে জীব বলতে first of all I have to check the camera. Is it work? It is working. So জীবের পরিবেশ বলতে বোঝায় জীব যে এনভায়রনমেন্টে থাকে সেই এনভায়রনমেন্টটা। তো প্রথমে আমাদের বইয়ে বলছে 13.1 বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তো বাস্তুতন্ত্রটা আসলে কি? তন্ত্র মানে একটা সিস্টেম। সো এটা কী সিস্টেম? এটা পরিবেশে জীবের সাথে জড় এবং ভৌত উপাদানের আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক ক্রিয়াই হচ্ছে বাস্তুতন্ত্র। এখন একটা পরিবেশে 3 ধরনের সাবস্টেন্স থাকতে পারে, মোটটার আগে যদি বলতেছে, তার একটা হচ্ছে তিনটা। প্রথম হচ্ছে নন লিভিং থিং, জড় পদার্থ। দ্বিতীয়ত লিভিং থিংস মানে হচ্ছে জীব। আর একটা হচ্ছে ভৌত উপাদান। তো জড় উপাদান মানে নন লিভিং থিংস মানে হচ্ছে এটা দুই প্রকার, একটা জৈব একটা অজৈব। যার ভিতরে কার্বন আছে সেটা হচ্ছে জৈব উপাদান, মানে এটা হচ্ছে জীবদেহ থেকে এসেছে, মৃত জীবদেহ থেকে এসেছে, হিউমাস বলা হয়। তো এটা হচ্ছে কার্বন মানে হ্যাঁ ঠিক আছে জৈব পদার্থ যদি বলি তাহলে এটা। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের টিস্যুর, উদ্ভিদের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ থেকে আসে এটা, এবং বজ্র পদার্থ। এবং অজৈব পদার্থগুলো হচ্ছে যেটা হচ্ছে পৃথিবীতে জীব আসার আগে থেকে পৃথিবীতে ছিল, যেরকম হচ্ছে এরা হচ্ছে যেরকম খনিজ পদার্থ, যেরকম ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আমি বললাম যে কার্বন থাকলে সেটা জৈব পদার্থ, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকা সত্ত্বেও সেটা অজৈব পদার্থ। যে ভৌত উপাদান মানে হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্টস। তার মানে হচ্ছে ভৌত উপাদান বলতে বোঝায় যে আমাদের চারপাশের অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদান থাকে, যেমন হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে সূর্যালোকের পরিমাপ, বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ, বায়ুচাপ, বায়ু প্রবাহ, তারপরে ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের গভীরতা বা উচ্চতা, এগুলা উপাদানগুলোকে একত্রে বলা হয় ভৌত উপাদান। এগুলোর ওপরে ডিপেন্ড করে অনেক কিছু। তাহলে এখন আসবো হচ্ছে জড় উপাদান গেল, জীব উপাদানগুলো গেল, এবং আমরা আসবো এখন জীব উপাদান যায়নি, ভৌত উপাদান গেল, এখন আসবো জীব উপাদান। জীব উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক কি? উৎপাদক হচ্ছে যারা প্রডিউসার, যেমন সবুজ উদ্ভিদ, সূর্যালোকের উপস্থিতিতে তারা আলোক শক্তি এবং তাপ শক্তিকে রাসায়নিক শক্তিতে মজুত করে রাখে এবং নিজের প্রয়োজনে একটু করে ব্যবহার করে, এবং এরা সবুজই হয়ে থাকে এবং দেহে এরা সঞ্চয় পুষ্টি উপাদান সঞ্চিত করে রাখে। তারপরে খাদক, যারা এই উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। তারপরে বিয়োজক বলতে বোঝা হচ্ছে যারা এই যে আমাদের বিভিন্ন ধরনের খাদকেরা মৃত্যুবরণ করলো অথবা মরে গেল, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং বিভিন্ন ধরনের অণুজীব, এদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করে এবং এগুলো তার জন্য বিয়োজন করে দেয় এবং এদেরকে পরিবর্তকও বলা হয়ে থাকে। এমন খাদক বলতে পারি, খাদক হচ্ছে কয়েকটি স্তরে হতে পারে। যেমন প্রথম স্তর হচ্ছে যেগুলো হচ্ছে উৎপাদক খাবে, সেটা হচ্ছে তৃণভোজী। আর তৃণদের যাবে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক, এবং প্রথম স্তরের খাদক যারা খাবে তারা দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদকরে যারা খাবে তারা তৃতীয় স্তরের খাদক, এবং তৃতীয় স্তরের খাদকরে যারা খাবে তারা সর্বোচ্চ খাদক। মানুষও কিন্তু কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক, বাঘ কিন্তু সর্বোচ্চ খাদক, বাজ পাখি কিন্তু সর্বোচ্চ খাদক। এগুলো হচ্ছে সর্বোচ্চ খাদক। আর একটা হচ্ছে স্ক্যাভেঞ্জার বা আবর্জনাভোগ বা ধাঙরের কথা বললে, যে প্রাণীগুলো আসলে মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, যেমন কাক, শকুন, হায়না, শিয়াল, এরা হচ্ছে ধাঙর, স্ক্যাভেঞ্জার। তারপর হচ্ছে তৃণভোজী এবং মাংসাশী প্রাণী। মানুষ হচ্ছে তৃণভোজী এবং মাংসাশী উভয় প্রাণী। পুকুরের বাস্তুতন্ত্রতে প্রথমে সূর্যটা ফাইটোপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন বা ম্যাক্রো ফাইটের ওপর পড়ে, এবং সেখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় হচ্ছে তোমার খাদ্য মজুত হয়। সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক হিসেবে সেটা জুপ্লাঙ্কটন গঠন করে। তারপরে ছোটো মাছেরা দ্বিতীয় স্তরের খাদক, এখানে ব্যাঙও হচ্ছে কোনো ক্ষেত্রে দ্বিতীয় স্তরের খাদক, এবং তৃতীয় স্তরের খাদক হচ্ছে আমাদের বড় মাছ। হ্যাঁ, আর বিয়োজক ওখানে থাকে, নিচে কাদার নিচে থাকে বিয়োজক। এই হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। তো হচ্ছে খাদ্য শিকল
এখন আসলে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন আসলে কি? ফুড চেইন মানে একটা চেন, মানে একটা ধারাবাহিকতা। ধারাবাহিকতা এটা মানে বোঝাচ্ছে যে কোনো একটা পরিবেশে বা বাস্তুতন্ত্রে, কোনো বাস্তুতন্ত্রে খাদ্য উপাদান, খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে সর্বোচ্চ খাদ্যকে পর্যন্ত পৌঁছানোর যে ধারাবাহিকতা, তাকে বলা হয় খাদ্য শিকল। কারণ খাদ্য শিকলটা তিন ধরনের হতে পারে। তিন ধরনের খাদ্য শিকল আমরা জানি, যে একটা শিকারজীবী খাদ্য শিকল যেটা স্বয়ংসম্পূর্ণ, একটা পরজীবী মৃতজীবী। এই দুটা কিন্তু কি না, পরজীবী এবং মৃতজীবী অসম্পূর্ণ, কারণ এখানে উৎপাদক নেই। কিন্তু শিকারজীবীতে উৎপাদক আছে, উৎপাদক থাকলে সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে। তো শিকারজীবীতে প্রথমের খাদ্যগুলো পর্যায়ক্রমে ছোট হয় এবং যাদের খাদ্য গ্রহণ করে তারা পর্যায়ক্রমে বড় হয়ে থাকে। যেরকম আমরা যে সচরাচর যে খাদ্য শৃঙ্খল দেখি সেটাই হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী খাদ্য শৃঙ্খল বলতে বোঝায় যে পরজীবী প্রাণী বা হলো বড় মানে প্রাণীদের গায়ে ভাবে মানে পোষক দেহে খাদ্য গ্রহণ করে, এটাকে পরভোজী বলা হয়। যেমন মানুষের মশা খায়, মশাকে আবার ডেঙ্গু ভাইরাস খায়। এটা যদি একের অধিক হয় তাহলে সেটা হচ্ছে পরজীবী। আর মৃতজীবী মৃতদেহকে ছত্রাক খাচ্ছে, ধরো ছত্রাকে কেঁচো খাচ্ছে, এটা মৃতজীবী হচ্ছে, এটাও অস্বয়ংসম্পূর্ণ। খাদ্য জালটা আসলে কি, ফুড ওয়েভটা আসলে কি? ফুড ওয়েভটা হচ্ছে কোনো একটা পরিবেশের কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে যে জালের ন্যায় গঠন করে সেটাকে খাদ্য জাল বলা হয়। মানে সেখানে অনেকগুলো খাদ্য শিকল থাকবে। তো এখানে একটা চিত্র দিয়ে বলবে যে এখানে কয়টা খাদ্য শিকল আছে, খাদ্য শিকল হতে পারে। তো এখান থেকে কাউন্ট করতে হয়। সাপোজ দ্যাট ইটস অ্যান এক্সাম্পল অফ ইট, দ্যাট এখানে শৈবালকে জুপ্লাকটন খেতে পারে, জুপ্লাকটনকে বড় মাছ খেতে পারে, সেটাকে বাজ পাখি খেতে পারে। তো এখানে একটা গেল। তারপরে হচ্ছে শৈবালকে ছোটো মাছ খেতে পারে, ছোটো মাছকে আবার বড় মাছ খেতে পারে, বড় মাছকে আবার বাজ পাখি খেতে পারে, দুটো হলো। তারপরে শৈবালকে জুপ্লাকটন খায়, জুপ্লাকটনকে আবার ছোটো মাছ খায়, ছোটো মাছকে আবার বড় মাছ খায়, বড় মাছকে আবার বাজ পাখি খায়, তিনটা হলো। তারপরে হচ্ছে শৈবালকে ছোটো মাছ খায়, ছোটো মাছকে আবার বাজ পাখি খায়, চারটা হলো। তারপর আরেকটা হচ্ছে হলো শৈবালকে জুপ্লাকটন খায়, জুপ্লাকটনকে ছোটো মাছ বড় মাছ খায়, বড় মাছকে বাজ পাখি খায়। এটা হচ্ছে পাঁচটা। এই পাঁচটা হচ্ছে এই ধরনের কাউন্ট করতে হয়। যেরকম এখানে কয়টা আছে? এখানে 8টা আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রভাব বলতে আমি যা বুঝি যে পুষ্টি প্রভাব বলতে আমার সর্বপ্রথম সূর্য হচ্ছে পুষ্টি উপাদান বা শক্তির মূল উৎস। তো সেই সৌরশক্তিকে প্রথমে উদ্ভিদ সেটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে মজুদকৃত শক্তি উৎপন্ন করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে মজুদকৃত শক্তি রাসায়নিক শক্তি আকারে জমা থাকে, সেটাকে বিভিন্ন প্রথম তৃণভোজীরা খায়, সেখান থেকে শক্তি গ্রহণ করে। তারপর তৃণভোজীদের প্রথম শ্রেণীর খাদকেরা খায় এবং প্রথম শ্রেণীর খাদকদের দ্বিতীয় শ্রেণী খায়। এভাবে তাদের ভেতর দিয়ে শক্তির যে একটা প্রবাহ হচ্ছে, এটাই হচ্ছে পুষ্টি প্রবাহ। এবং বাস্তুতন্ত্রে এইভাবে পুষ্টি প্রবাহ হতে থাকে। যখন হচ্ছে প্রাণীটা মারা যায় তখন সেটা হচ্ছে আমাদের এটা পুষ্টি হিসেবে গ্রহণ করে, এটা হচ্ছে বিয়োজকরা পুষ্টি হিসেবে গ্রহণ করে এবং এটা পুষ্টি ভাণ্ডার হিসাবে পরিবেশে উন্মুক্ত করে দেয়। এবং এটা আবার উদ্ভিদ আবার ওখান থেকে হলে সেখানে পুষ্টি উপাদান হিসেবে ও উৎপাদকটা গ্রহণ করে থাকে। ফলে এখানে মানে শক্তির পুষ্টি উপাদানের কোনো হয় না, শক্তি প্রবাহ এরকমই হয়ে থাকে। তারপরে হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বলতে যে আমরা যখনই একটা খাদ্য স্তর থেকে আমরা একটা অন্য খাদ্য স্তরে যাব, তখন হচ্ছে ওই শক্তি উপাদানটা তার ভেতর চলে যাবে এবং এইভাবে বিয়োজকে যাওয়ার পরে যদি সেটা আবার হচ্ছে রাসায়নিক বিয়োজকেরা কী করবে, সেটা হচ্ছে গ্রহণ করে সেটা মাটিতে শক্তি করবে, যেটা হচ্ছে উৎপাদকের পুষ্টিতে সাহায্য করবে। ফলে এখানে এরকম করে শক্তির প্রবাহ হতে পারে। খাদ্য শিকলের খাদ্য স্তরের সংখ্যা যত কমানো যাবে ততই খাদ্য কম অপচয় হবে, কারণ প্রতিটা ট্রফিক লেভেল থেকে অন্য একটা ট্রফিক লেভেলে গেলে 10% করে হ্রাস হয়, আর 80 থেকে 90%গুলো হয়ে যায়, বাকি পরিবেশে উন্মুক্ত হয়ে থাকে। তাহলে ট্রফিক লেভেল কি? খাদ্য শৃঙ্খল প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল সাধারণত যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ওপরে ট্রফিক লেভেলে শক্তিটা সঞ্চিত হয়, 80 থেকে 90%।
শক্তি ব্যয় হয়ে যায়। খাদ্য শিকলের সীমিত রাখতে শক্তি পিরামিডের প্রভাব ব্যাখ্যা করো। এখানে একটা শক্তি পিরামিড হলো, শক্তি পিরামিডটা দেখা যাচ্ছে। শক্তি পিরামিডে এখানে উৎপাদক হচ্ছে প্রথম ট্রফিক লেভেল, দ্বিতীয় ট্রফিক লেভেল হচ্ছে জুপ্লাঙ্কটন সহ ছোটো মাছ, এবং তৃতীয় লেভেল হচ্ছে ছোটো মাছগুলো জুপ্লাঙ্কটন ভক্ষণকারী মানে এটা, আর এটা হচ্ছে মাংসাশী প্রাণী চতুর্থ লেভেলে। এখানে প্রথমে 100 শক্তি ছিল, 100 ওয়াট শক্তি ছিল, 100 ওয়াট নয় 100 জুল শক্তি ছিল, সেটা থেকে 10 হয়েছে, মানে 10% হ্রাস পাইছে, আবার 10% রান 1-এ হয়েছে, এবং 1 থেকে আবার 10% হ্রাস পেয়ে 0.1 হয়েছে। এবং জীববৈচিত্র্য বলতে হচ্ছে পৃথিবীতে জীবদের মধ্যে যে জীবের যে প্রাচুর্য এবং ইয়েটা, সেটা হচ্ছে জীববৈচিত্র্য। এখান থেকে কথা হচ্ছে জীববৈচিত্র্যটার থেকে কথা হচ্ছে এই যে ট্রফিক লেভেলের যে গঠন, এই গঠনটা পিরামিড আকৃতির হয়ে থাকে। পিরামিড আকৃতির হওয়া থাকার কারণে এটা আমি যেটা বাদ দিয়েছে, পিরামিডটা আসলে কি সমতল যদি ভূমি হয়, ভূমির ওপর ত্রিমাত্রিকভাবে তোমার শীর্ষটা সরু হয়ে যে গঠন করে, সেটা হচ্ছে পিরামিড হয়ে থাকে। পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মধ্যে প্রাচুর্য এবং তোমার হচ্ছে ভিন্নতাই হচ্ছে জীববৈচিত্র্য। ভিন্নতা থাকলে আমরা টিকে থাকতে পারতাম না, এবং এই ভিন্নতাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, তারপরে হচ্ছে বংশগতীয় হতে পারে, তারপরে বাস্তুতান্ত্রিক হতে পারে, তারপরে হচ্ছে একটা পূর্ণবয়স্ক ব্যাঙ তার দেহের সমপরিমাণ খাদ্য গ্রহণ করে থাকে। ধরো তার ওজন হচ্ছে 200 গ্রাম, সে 200 গ্রাম একদিনে খাবে, তাহলে একটা ব্যাঙ দিনে 1 মাসে কত 30 দিনে বা এঁকে বলতে পারে যে 1 মাসে কতটুকু খাদ্য গ্রহণ করে থাকে। তো তোমার ব্যাঙের ওজন জানতে হবে, ব্যাঙের ওজন দেওয়া থাকবে ওখানে, ব্যাঙের ওজন দিয়ে গুণ 30 দিতে হবে। তারপরে হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রের চেসাপিক উপকূলে অসংখ্য ঝিনুক দেখা যেত, তারা মাত্র 3 দিনে গোটা সমুদ্রের পানি পরিশুদ্ধ করতো। এখন 99% বিলুপ্ত হয়ে গেছে, আর পরিশুদ্ধ হয় না এই জিনিসটা। তারপর হচ্ছে আমাদের যদি বাসাবাড়িতে যদি আমরা একজোড়া ইঁদুর বিনা বাধায়, মানে আমাদের যদি ইঁদুরকে বিলুপ্ত হতে না দেই বা তাদেরকে শিকার করতে না দেই, তাহলে বিনা বাধায় যদি 1 বছর ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে 880টি। এবং কিন্তু এই গোটা মানে পেঁচা কী করে, পেঁচা হচ্ছে ইঁদুর খায়, পেঁচা দিনে তার 3টা করে ইঁদুরকে, কমপক্ষে 3টা ইঁদুর খেতে হয়। তারপরে এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। স্যাম্বলাইজ বা সহ অবস্থান কি, সহ অবস্থান বলতে যে পাশাপাশি অবস্থান, প্রতিবেশী, এরকম, হ্যাঁ এরকমই। জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং হচ্ছে প্রাণীদের মধ্যে জৈবিক যে সম্পর্ক, এটাই হচ্ছে সহ অবস্থান। আর সহ অবস্থান যেটা করে তাকে সহবাসকারী বা সহ অবস্থানকারী বলা হয়। জীবগুলোর মধ্যে ক্রিয়াবিটা মানে এখন মিথস্ক্রিয়াটা একটু যদি বলি, মিথস্ক্রিয়াটা হচ্ছে একটা পরিবেশের জীবগুলো উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে বিক্রিয়া ঘটে থাকে, এটাই হচ্ছে আসলে মিথস্ক্রিয়া। এখন বিজ্ঞানী অডামের মতো, পরিবেশ বিজ্ঞানী অডামের মতো আন্তঃসম্পর্ক 2 ধরনের হতে পারে। ইম্পর্টেন্ট দুটো, একটা ধনাত্মক, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ, মানে ধনাত্মক, একটা ঋণাত্মক। তাহলে ধনাত্মকটা কী হতে পারে? ধনাত্মকটা 2 ধরনের হতে পারে, ঋণাত্মকটা 3 ধরনের হতে পারে। ধনাত্মকটা 2 ধরনের কী কী? ধনাত্মকটা 2 ধরনের হচ্ছে, প্রথমে হচ্ছে একটা হচ্ছে মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে কমেন্সলিজম। তাহলে মিউচুয়ালিজমে দুইজনই উপকৃত হয়। যেরকম হচ্ছে মৌমাছি যদি মধু সংগ্রহ করে ফুল থেকে, মৌমাছি কী করতেছে, এটার সাথে মিউচুয়ালিজম করতেছে, ওই উপকৃত হয়ে কীভাবে? মৌমাছি তো মধু খাচ্ছে, তারপরে সেখানে কিন্তু মৌমাছিটা পরাগায়নে সাহায্য করতেছে। এরকম বাদুর হচ্ছে তোমার ফল খায় বিচি অন্য জায়গাতে ফেলে দেয়, ফলে এখানে কি হয়, মলত্যাগের মাধ্যমে বিচি ত্যাগ করে, ফলে এখানে উদ্ভিদের যে বিস্তার বা স্থানান্তর হয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বীজ নতুন সংখ্যা বেড়ে যায়। তারপরে রাইবোজিয়াম এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেটা সিম গাছে থাকে। সিম গাছের রাইবোজিয়াম হচ্ছে কী করে, নাইট্রোজেন সংবহনে সাহায্য করে, এবং ফলে আর হচ্ছে রাইবোজিয়াম কী করে, সেখান থেকে শর্করা জাতীয়, মানে সিম গাছ থেকে শর্করা জাতীয় করে, দুইজন পারস্পরিক হেল্প করতেছে। তারপর হচ্ছে গুটি থাকে, এইগুলো আমরা দেখছি। তারপরে কমেন্সিলিজমে তোমার মাত্র এক ধরনের একটা রুহানি উদ্ভিদ অন্য মানে মাটিতে আবদ্ধ থাকে, অন্য বড় গাছে আহরণ করে, এবং এটা প্রসারিত হয় আলো বাতাস পর্যন্ত বিয়ে করে। আর কমেন্সিলিজম মানে হচ্ছে
একজন উপকৃত হবে, অন্যজন থাকবে কিন্তু সে উপকৃত নাও হতে পারে, তো অন্যজনের আবার ক্ষতি করবে না, এটাই হচ্ছে কমেন্সালিজম। আর কমেন্সালিজমে হচ্ছে যেরকম রোয়ানি উদ্ভিদ ও ওখানে গৃহে বাস করে, এখানে কি করে বৃক্ষের ওপর প্রসারিত আলো গ্রহণ করে থাকে, তারপরে এরকম আর কি। আর ঋণাত্মক প্রতিক্রিয়া বা আন্তঃসম্পর্ক হচ্ছে শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। শোষণ মানে হচ্ছে যেমন কাকের বাসায় ডিম পাড়ে কোকিল, তো কোকিল এখানে শোষণ করলো। এবং প্রতিযোগিতা হচ্ছে একটা পরিবেশে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, এই খাদ্য এই খাবে, এইভাবে প্রতিযোগিতা যারা টিকে থাকে, এটা হচ্ছে ডারউইনের মতবাদ, 12 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি। তারপরে অ্যান্টিবায়োসিস হচ্ছে যে আবিষ্কারের পেনিসিলিন ছত্রাকৃত একই কালচার প্লেট রাখা হয়, ব্যাকটেরিয়া মানে অ্যান্টিবায়োসিস দেখা যায়। অ্যান্টিবায়োসিস মানে সেখানে একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় বা মৃত্যু ঘটে থাকে, এটাকে হচ্ছে অ্যান্টিবায়োসিস। আর পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি অনেকগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম, কারণ পরিবেশ সংরক্ষণ করলে এই পরিবেশ দূষিত হয়ে যাবে, দূষিত হওয়ার ফলে গ্রিন হাউস ইফেক্ট আছে, গ্রিন হাউস ইফেক্টের কারণে তো আমরা ডুবেও যেতে পারি। তারপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের চিনতে হবে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস এবং এদের মানে ভয়াবহতা অনেক, তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, গাছপালা লাগাতে হবে। আর এই মাধ্যমেই অধ্যায়টা শেষ হলো। সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার।